আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরাধিতা মিত্র। যাব বিস্তারিত খবরে, তার আগে দেখে নিচ্ছি এখনকার সংবাদ শিরোনাম। 3 দিনব্যাপী ষষ্ঠ নর্থ ইস্ট গ্রিন সামিটের সূচনা। অংশ নিলেন দেশ বিদেশের পরিবেশবিদরা। আসাম মেঘালয় সীমান্তে লাম্পিতে উভয় রাজ্যের মুখ্যমন্ত্রী। আসাম কখনোই দ্বন্দ্ব চায় না, বললেন হিমন্ত বিশ্ব শর্মা। জাতীয় প্রেস ডে উপলক্ষে প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা। নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদী কার্যসূচি সিপিআইএমের। হাতিখিরায় রাজকুমার গোয়ালা হত্যাকাণ্ড, করিমগঞ্জে বজরং দলের সড়ক অবরোধ। মালুগ্রামে বরাক নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক যুবক। এবারে বিস্তারিত খবর। শিলচরে শুরু হলো 3 দিনব্যাপী ষষ্ঠ নর্থ ইস্ট গ্রিন সামিট। অংশ নিলেন দেশ বিদেশের পরিবেশবিদরা। মঙ্গলবার থেকে শিলচরে শুরু হলো নর্থ ইস্ট গ্রিন সামিট। 3 দিন ব্যাপী চলা এই সামিটের মঙ্গলবার উদ্বোধন হয় শিলচর এনআইটিতে। এতে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ, ভুটান, মায়ানমার সহ এশিয়ার বিভিন্ন দেশের পরিবেশবিদরা সহ ভারতের বিভিন্ন স্থানের প্রতিনিধিরা। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিলচর এনআইটির ডাইরেক্টর শিবাজী বন্দ্যোপাধ্যায়, পদ্মশ্রী যাদব পাইং, সাংসদ রাজদীপ রায়, বাণিজ্য এবং উদ্যোগ বিভাগের অতিরিক্ত সচিব প্রবীণ চন্দ্র বরা, মেঘালয়ের প্রাক্তন মুখ্য সচিব রঞ্জন চ্যাটার্জি সহ বিশিষ্ট ব্যক্তিরা। এই সম্মেলনে দেশের 8টি আইআইটি এবং 16টি এনআইটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। এদিকে এই সামিটে অক্সিজেন বয় তথা পরিবেশপ্রেমী 9 বছরের শিশু অভিনব দেবকে সংবর্ধনা জানানো হয়। সাংসদ রাজদীপ রায় ও পদ্মশ্রী যাদব পাইং অভিনবের হাতে মেমেন্টো গামছা দিয়ে সংবর্ধনা জানান। আসাম মেঘালয় সীমান্তের বিতর্কিত লাম্পিতে উপস্থিত উভয় রাজ্যের মুখ্যমন্ত্রী। আসাম কখনোই দ্বন্দ্ব চায় না, হিমন্ত। আসাম মেঘালয় সীমান্ত সমস্যা রোধে 2 রাজ্যের মুখ্যমন্ত্রীদের বিশেষ পদক্ষেপ। মঙ্গলবার বিতর্কিত ল্যাম্পিতে উপস্থিত হন অসম মেঘালয়ের মুখ্যমন্ত্রী। 2 রাজ্যের মধ্যে চলমান সীমানা সমস্যা সমাধানের জন্য এই পদক্ষেপ বলে জানান 2 রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা স্থানীয় জনগণের সাথে কথা বলেছেন। উভয় রাজ্যই শান্তিপূর্ণ সমস্যার সমাধান চায়। মুখ্যমন্ত্রী শর্মা বলেন যে আসাম কখনোই দ্বন্দ্ব চায় না। সীমান্ত বিতর্ক উত্তর পূর্ব জুড়ে একটি বিরক্তিকর বিষয়। অসম মেঘালয়ের বিতর্কিত স্থানগুলির সমস্যার সমাধানের জন্য কমিটি গঠন করা হয়েছে। কমিটি বিতর্কিত এলাকার সাধারণ জনগণের সাথে কথা বলেছে।
আমাদের সমস্ত সমস্যার সমাধান করতে হবে। একই দিনে বিরোধের সমাধান করা যাবে না। 12টি স্থানের মধ্যে 6টি স্থানে প্রাথমিকভাবে বিরোধ নিষ্পত্তি করা হবে। সীমানা সমস্যাটি ভবিষ্যৎ প্রজন্মের মঙ্গলের জন্য নিষ্পত্তি অতি প্রয়োজন। ল্যাম্পির মানুষের জন্য উন্নয়নের জন্য কাজ করতে হবে। মোবাইল টাওয়ারগুলি ল্যাম্পের সাথে সংযুক্ত করতে হবে। উভয় রাজ্যকেই সীমান্ত এলাকায় উন্নয়নের জন্য বিশেষভাবে কাজ করতে হবে। কেন্দ্রের সহায়তায় যৌথভাবে ল্যাম্পির উন্নয়ন করা হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই মন্তব্য করেছেন। অন্যদিকে উভয় রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণের কথা রয়েছে। The visit of 6 disputed sites, and they have taken, both the committees has taken the views of the people. They have considered the administrative contiguity and all other factors, and I am of the view that the committee is going to submit their report soon to the respective chief ministers. One, we have the report in our hand. Both the state governments will sit down again and will try to resolve the dispute in the first phase concerning the 6 points. As has been said by Honorable Chief Minister of Meghalaya, we have not included Lampi in the first phase because we all agree that for resolving Lampi issue, we need to have an extensive dialogue with the citizen of Assam and Meghalaya. We have to work on ground zero. We have to look at the historical fact. We have to look at the constitutional issues. We have to look the entire dispute so that very systematically, so that once we resolve it, there is no issue will leave for our future generation. If we resolve the issue, we should resolve it finally. We should not go for ad hocism. For that point of view, we have kept Lampi for the second phase. However, it is also important to assure the people of Lampi or the people of both sides of the border that no, we are not leaving Lampi. জাতীয় প্রেস দিবসে শিলচরে প্রশাসনের আলোচনা সভা, বিভিন্ন সমস্যা ও প্রশাসনিক দুরবস্থার কথা তুলে ধরেন সাংবাদিকরা। মঙ্গলবার জাতীয় প্রেস দিবস কাছাড় জেলায়ও উদযাপন হলো। এদিন জাতীয় প্রেস দিবস উপলক্ষে শিলচরে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও চিন্তন বৈঠকের আয়োজন করা হয়। জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে ডিডিসি রাজীব রায়ের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় সংবাদ মাধ্যমকে কে না ভয় করে শীর্ষক আলোচনার পাশাপাশি জেলার উন্নয়ন নিয়ে নিজেদের মত ব্যক্ত করেন সাংবাদিকরা। জেলার বিভিন্ন সমস্যার পাশাপাশি পেশাদারি দায়িত্ব পালনে সাংবাদিকদের সম্মুখীন হওয়া বিভিন্ন সমস্যা উঠে আসে। এছাড়া জেলা প্রশাসনের চরম গাফিলতি অব্যবস্থাও উঠে আসে বৈঠকে। সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক জ্যোতিলাল চৌধুরী, বিজয় কুমার ভট্টাচার্য, তৈমুর রাজা চৌধুরী, তমজিৎ ভট্টাচার্য, হারান দে প্রমুখ। সভা শেষে উত্তরীয় ও উপহার দিয়ে সাংবাদিকদের প্রশাসনের তরফে সংবর্ধনা জানান ডিডিসি রাজীব রায়। উপলক্ষে আমাদের বিশেষ করে বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক, সাংবাদিক বন্ধুরা আজকে এখানে ডিসি অফিসের কার্যালয়ে একটা চিন্তন শিবির এবং একটা সেমিনার আয়োজন করা হয়েছিল। আমি আজকে বিশেষ করে আমার সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাই, আজকে এই শুভেচ্ছাও জানাই জাতীয় প্রেস দিবস উপলক্ষে, এবং আমার আশা করি যে আমার সাংবাদিকতার মাধ্যমে যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সেই উপলক্ষে আমরা ওনাদের সাথে আগামী দিনে আরও সুন্দরভাবে জেলার উন্নয়নের ব্যাপারে কাজ করে যাব, এবং আশা করি আপনারা সময়মতে আমাদেরকে যেটা পরামর্শ আজকে দিয়েছেন সেই ব্যাপারে আমরা আগন্তুকভাবে কাজ করতে যাব। ধন্যবাদ সবাইকে, আমার শুভেচ্ছা থাকুক। জাতীয় প্রেস দিবস উপলক্ষে সীমান্ত শহর করিমগঞ্জে জেলা শাসকের কনফারেন্স হলে সভা আয়োজিত। সীমান্ত শহর করিমগঞ্জে জাতীয় প্রেস দিবস
সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে করিমগঞ্জে আয়োজিত হয়। জেলা শাসকের কনফারেন্স হলে এক সভা আয়োজিত হয়। সভার পৌরোহিত্য করেন জেলা শাসক মৃদুল যাদব। সাংবাদিকদের কে না ভয় করে এ নিয়ে সভায় আলোচনা হয়। অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন মিহির দেবনাথ, অরূপ রায়, হাবিবুর রহমান চৌধুরী, রসদিন্দু ভট্টাচার্য সহ আরও অন্যান্যরা। এদিন সাংবাদিকদের উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানানো হয়। সেটা দিয়ে আমাদের সংবাদ মাধ্যমকে যে একটা পবিত্র বলা হয়েছে, এখানে বক্তারা বলেছেন যে পবিত্র কাজ, পবিত্র পেশা, এই পেশার সঙ্গে আমরা জড়িত আছি। আমরা বুক ফোলাতে পারি অন্ততপক্ষে বছরে একটা দিন 16 নভেম্বর, আর এই দিন থেকে আমাদের এই জাতীয় প্রেস দিবস হিসাবে এটা পালিত হয়ে আসছে। বলবো এই জন্যই আমি যখন বলবো তখন আমাদের সম্পূর্ণটা বলা দরকার। আমরা যারা ওদেরকে যে পয়সাগুলো দেই, মাইনা যেগুলো দেই, একটা পরিবার আজকের দিনে ওটা মোটামুটি সাফিসিয়েন্ট তো নয়, ওটা নুন আনতে পান্তা ফুরায়ের মতো অবস্থা। তাহলে যার কাছে নুন আনতে পান্তা ফুরায়ের মতো অবস্থা, আমরা দেখছি সে সমাজকে কতটুকু ভালো দিতে পারবে। Issues related to media, as we all know that media has always been called as a fourth pillar of democracy. And rightly so, media has been able to bring down very powerful people. In the past, in the present, always has been so. And media has always been called a mirror of society. And like they call about mirror, that even if you give a gold polish, it doesn't lie. And that is the reason why people are afraid of media, because it will not lie, no matter what you do. And that is I think the topic of today's discussion is who is afraid of media. ন্যাশনাল প্রেস ডে উপলক্ষে শিলচর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় সাংবাদিকদের সংবর্ধনা সহ বিশেষ আলোচনা সভা আয়োজিত। প্রতি বছরে নেই এবারও ন্যাশনাল প্রেস ডে উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল শিলচর প্রেস ক্লাব। এদিন মধ্যশহর সংস্কৃতি সমিতির প্রেক্ষাগৃহে আয়োজিত হয় এক মনোজ্ঞ আলোচনা সভা। বিষয়টি ছিল গণতন্ত্রের প্রহরী হিসেবে নিবেদিত ত্রাণ যারা এই সংবাদ মাধ্যমের জন্য আতঙ্কিত নন কারা। এদিন আলোকপাত করেন আসাম ইউনিভার্সিটির অধ্যাপক আলাউদ্দিন মণ্ডল, প্রেস ক্লাবের সভাপতি বিজয় কৃষ্ণনাথ, সাধারণ সম্পাদক শঙ্কর দে, রূপম নন্দী পুরকায়স্থ, সঞ্জীব রায়, রিতেন ভট্টাচার্য, বিশ্বজিৎ শীল, তমজিৎ ভট্টাচার্য প্রমুখ। এছাড়াও বিশিষ্টদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন মহুয়া ভট্টাচার্য, তাজউদ্দিন, সীমান্ত ভট্টাচার্য, বিকাশ ভট্টাচার্য, বিজয় ভট্টাচার্য প্রমুখ। ন্যাশনাল প্রেস ডে উপলক্ষে আয়োজিত এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক তমজিৎ ভট্টাচার্য, বিকাশ চক্রবর্তী, পার্থ ভট্টাচার্য, চিত্র সাংবাদিক মনোরঞ্জন দেব, বিজয় ভট্টাচার্য, তাজউদ্দিন বরভূয়া, মহুয়া চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়। আকৃষ্ট করার জন্য সংবাদকে ক্লিষ্ট করে মনে রাখে, এরা সুন্দর করে টেস্ট করে এতে অনেক সময় ভয় পায়। আমার সবসময় একটা কনফিউশন থাকে, বিশেষ করে যারা রাজনীতিবিদ তারা বেশি ভয় পাওয়ার সম্ভাবনা। আমার সঙ্গে দেখেছি অনেক রাজ্য আছে ভারতবর্ষের যে সংবাদপত্রে এত ভয় পায় সরকার, এই সংবাদপত্র সব সংবাদপত্রের মনে বসে। আমি কি ভালোবাসি, আমি কি ভালোবাসি না, সেটা যেন আমার সংবাদ পরিবেশন, আমার সংবাদ ছিল তার সঙ্গে যুক্ত না হয়। এই প্রফেশনাল এথিক্স এটা অত্যন্ত জটিল কাজ। যে মানুষ জন্মমুক্ত প্রাণী, মানুষ জন্ম থেকে মুক্ত, মানুষ স্বাধীন চিন্তা করতে পারে, এই জন্য মানুষ মুক্ত। যখনই সত্যনিষ্ঠ সাংবাদিকতা হয়, সেখানে সমাজের যে অশুভ শক্তি, যেখানে দুর্বৃত্তায়ন রয়েছে, তারাই সমাজ মাধ্যমকে টার্গেট করে সংবাদ মাধ্যম আক্রান্ত হয়, তাদের জীবন দিতে হয়। সেটা যেমন অন্য অন্য দেশে রয়েছে, আমাদের ভারতবর্ষের সব রাজ্যে রয়েছে, আমাদের বরাক উপত্যকায় রয়েছে। আমার মনে হয় নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিপিএমের বিক্ষোভ প্রদর্শন শিলচরে। নিত্য প্রয়োজনীয় ও জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিপিএমের শিলচরে বিক্ষোভ প্রদর্শন। সারা রাজ্যব্যাপী এই বিক্ষোভ প্রদর্শন প্রতিটি জেলা সদরে অনুষ্ঠিত হয়।
পেট্রোপণ্য ও নিত্য আবশ্যকীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখালো সিপিএম দল। সিপিএম কাছাড় জেলা কমিটির তরফে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। প্রতিবাদমূলক স্লোগান, একই সঙ্গে প্লাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখান সিপিএম সমর্থকরা। দলের নেতা দুলাল মিত্র জানান, কোভিড পরিস্থিতিতে সংসার চালাতে মানুষের নাভিশ্বাস উঠেছে। এমন পরিস্থিতিতে পেট্রোপণ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এর জন্য রাজ্য ও কেন্দ্র উভয় সরকার দায়ী। তাই দাম কমানোর জন্য রাজ্য ও কেন্দ্র সরকারের হস্তক্ষেপ একান্ত জরুরি। সর্বক্ষেত্রে স্বজনপোষণ, দুর্নীতি ও দলবাজি করা হচ্ছে বলে তার অভিযোগ। এই পরিস্থিতিতে অসহায় মানুষদের দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে ঐক্যবদ্ধ আন্দোলনের লক্ষ্যে। এসবের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এদিন বিক্ষোভ কর্মসূচি করা হয়। 14টি অতি আবশ্যক দ্রব্যমূল্যের মূল্য রোধ করা সহ সস্তা দামে যাতে ন্যায্য মূল্যের দোকানের মারফত এই অত্যাবশ্যকীয় সামগ্রী ন্যায্য মূল্যে বিক্রি করার দাবি জানিয়ে সিপিএম দল মানুষকে সঙ্গে নিয়ে রাজ্যব্যাপী আন্দোলনে নেমেছে। বিক্ষোভ প্রদর্শন শেষে দলের তরফে এক প্রতিনিধি দল দাবি সম্বলিত স্মারকপত্র জেলাশাসককে অর্পণ করেন। সিপিএমের তরফ থেকে সারা রাজ্যব্যাপী দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে আমরা প্রতিটা জেলা সদরে আমরা এইভাবে বিক্ষোভ প্রদর্শন করছি। আমরা আজকে একটা স্মারকপত্র ডিসির কাছে দেব। এই স্মারকপত্রতে যে সমস্ত দাবি দেওয়াগুলো আমরা জানাবো সেটা হলো যে চাল, ডাল, তেল, সাবান, চিনি, এই ধরনের অন্ততপক্ষে 14টা নিত্য প্রয়োজনীয় জিনিস সস্তা দামে ন্যায্য মূল্যে, যাতে ন্যায্য মূল্যের দোকান মারফতে যাতে বিক্রি করা হয়, সরকার উদ্যোগ নিয়ে এটা যাতে করেন, এই আমাদের দাবি। 2 নম্বর দাবি হলো যে পেট্রোল ডিজেলের দাম সাংঘাতিকভাবে বেড়েছে। একটা সময় শিলচরেও পেট্রোলের দাম 106 টাকার উপরে হয়ে গেছিল। দাবি করছি যে এটাকে যাতে নিয়ন্ত্রণে রাখা হয়। তাছাড়া আমাদের দাবি হলো যে এই কোভিডজনিত পরিস্থিতিতে মানুষের যে আর্থিক সংকট দেখা দিয়েছে এবং তার জন্য যে আমাদের দেশের অর্থনীতির উপর যে চাপ পড়েছে, সুতরাং এই অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্য নিয়ে প্রতিটা পরিবার যারা ইনকাম ট্যাক্স দেয় না, এই ধরনের পরিবারগুলোকে যাতে 7,500 টাকা করে যাতে আর্থিক সাহায্য যাতে সরকার যাতে করে কিনে নেয়, এই দাবিতে আমাদের আজকের এই বিক্ষোভ প্রদর্শন। আমরা সিপিএমের পক্ষ থেকে সারা রাজ্যব্যাপী এই বিক্ষোভ প্রদর্শন করছি। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদে করিমগঞ্জের রাজপথ কাঁপালো সিপিআইএম। বাজারে আগুন, অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য আকাশ ছোঁয়া। তেল, ডাল, শাকসবজি সহ প্রতিটি নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য সাধারণ জনগণের নিয়ন্ত্রণের বাইরে। দিন আনে দিন খায় এমন মানুষের অবস্থা আরও বিপন্ন। অত্যাবশ্যকীয় সামগ্রীর আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিপিআইএম দল আজ দস্তুর মতো করিমগঞ্জের রাজপথ কাঁপালো। দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের হয়। প্লাকার্ড হাতে নিয়ে দলীয় কর্মী সমর্থকদের স্লোগান দিতে দেখা যায়। পরবর্তীতে শহরের পুলিশ সুপার কার্যালয় সংলগ্ন ধর্ণা শেডে সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। জনগণের স্বার্থে দ্রব্যমূল্য হ্রাস করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এক স্মারকলিপি প্রেরণ করা হয় জেলা শাসকের মাধ্যমে। দলীয় কর্মকর্তারা সাংবাদিকদের বলেন, সমস্ত জিনিসের উপরেই বর্ধিত মূল্য প্রচুর মানুষের নাগালের বাইরে। এই মূল্যবৃদ্ধির প্রতিবাদেই আজকে গোটা আসাম জুড়ে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বিভিন্ন স্তরে আন্দোলনে কর্মসূচি নিয়েছে। সেই কর্মসূচির অংশ হিসাবে আজকে করিমগঞ্জে জেলা উপায়ুক্তের কাছে আমরা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করব। তারই সমাবেশ আজকে ঘটছে। এই ব্যাপারে বিস্তারিত বলবেন আমাদের সম্পাদক মন্ত্রীর সদস্য কমরেড কৃপেন দাস। লাভ হচ্ছে না, কারণ আজকে পেট্রোলের দাম যদি কিছু কমানো হয়, কিন্তু গাড়ি ভাড়া বা ট্রেন ভাড়া মোটেই কমছে না, আগের মতোই রয়েছে। তাই আজকে আমাদের যে কয়টা ডিমান্ডের উপর দাবি জানাচ্ছি, সেই দাবির উপর আমরা এই আন্দোলনের কর্মসূচি হ্রাস করতে হবে। 5 নম্বর, কৃষকের উৎপাদিত ফসল সরকারি উদ্যোগে ন্যায্য মূল্যে ক্রয়ের ব্যবস্থা করতে হবে। এটা অত্যন্ত আশ্চর্যের বিষয়। মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত জানে না যে কৃষকের যে ফসল ধান ফলায় আমাদের জেলায়, এই ধান আজকে বিক্রি হচ্ছে না। এটাকে সরকারিভাবে অধিগ্রহণ করতে।
পরিকল্পিতভাবে হাতিখিরা এলাকায় রাজকুমার গোয়ালাকে হত্যার প্রতিবাদে করিমগঞ্জের রাষ্ট্রীয় বজরং দলের সড়ক অবরোধ। পরিকল্পিতভাবে ছলগই এলাকার রাজকুমার গোয়ালাকে হাতিখিরা এলাকায় হত্যা করা হয়েছে। এই অভিযোগ এনে ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে মঙ্গলবার করিমগঞ্জে সড়ক অবরোধ করল রাষ্ট্রীয় বজরং দল। এদিন বজরং দলের সদস্যরা সড়ক অবরোধ করে রাজকুমার গোয়ালার হত্যার প্রতিবাদে স্লোগান দেন। এই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান রাষ্ট্রীয় বজরং দলের কর্মীরা। আমরা খুব গার্জিয়ান বার্তা বলেছি যে জায়গাটা আমরা প্রশাসনে একদম নিরপেক্ষভাবে কাজ করে আমরা আজকে রোড ব্লক তুলিয়ার 5.5 বছর আমরা এসপি স্যারের লোক যখন মিলার সহযোগিতা করবো আমরা যাইমু যাই হোক সবার আজকে আমরা এই জায়গাতে আমরা কার্যসূচি তুলিয়ার এরকম আগামীতে যাতে আমরা হিন্দুরা লাগিয়ে সুরক্ষা হয় এটা আমরা আজকে প্রশাসনের কাছে অনুরোধ থাকবো। এখানে প্রতিদিন দেখা যায় কিছুদিন আগে যে জেহাদি চক্রান্ত 10 জন হিন্দুরে ট্রাক চালাইয়া উপরের দিকে মারছে, পরের দিকে দেখা গেছে কিতা তার যে যেটা আছে তার লাইসেন্স যেটা এটা হলো জালি। তো এইটা চক্রান্ত যে চলে এই চক্রান্ত যাতে প্রশাসনে অতি বিলম্বে যাতে সমাজের কাছে তুলিয়া ধরে পালাটিকে যাতে সুরক্ষা হয়, আস্থা সমাজ যাতে শান্তি সম্প্রীতি বজায় থাকে এটার লাগি আমরা আজকে প্রশাসনের কথায় আমরা আজকের রোডব্লকটা তুলিয়া প্রসিজারের কথা সম্মান জানাইয়া আর যাতে নেক্সট যাতে হিন্দুদের উপরে এরকম অত্যাচার না হয়। মালুগ্রামের রাধারমন পল্লীর ঘাটে বরাক নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক যুবক। এসডিআরএফ তল্লাশি চালালেও উদ্ধার করতে পারেনি তলিয়ে যাওয়া যুবককে। বরাক নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক যুবক। মঙ্গলবার ঘটনাটি সংঘটিত হয় মালুগ্রামের রাধারমন পল্লীর ঘাটে। বনের বাড়িতে বেড়াতে আসে যুবক সুজিত দাস বেলা 3:30 নাগাদ নদীতে নামে স্নানের জন্য, কিন্তু ডুব দিয়ে সে আর উঠে আসেনি। এদিকে ঘটনাটি প্রত্যক্ষ করে সেখানে খেলতে থাকা বাচ্চারা চিৎকার করলে আশপাশের মানুষরা ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সুজিতের ভগ্নিপতি শিবুদেব। খবর দেওয়া হয় মালুগ্রাম থানায়। মালুগ্রাম পুলিশ এসে যোগাযোগ করে এসডিআরএফের সঙ্গে, কিন্তু বেলা 5টা পর্যন্ত তাদের দেখা না পাওয়ায় স্থানীয় মানুষরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে অবশ্য এসডিআরএফ বাহিনী এসে এক প্রস্ত তল্লাশি চালালেও নিখোঁজ সুজিতকে উদ্ধার করতে পারেনি। জানা গেছে বছর 24-এর সুজিত দাসের বাড়ি রংপুর করাতি গ্রামে। কাজ করত রংপুরের একটি পেট্রোল পাম্পে। স্নান করতে আসলো, এখানে স্নান করা থেকে ডুবে গেছে, তারপরে উঠে আসছে না। তো বাসা কোন জায়গায়? রংপুর করাতি গ্রাম। নাম কি? সুজিত দেব। ও কয়টার সময় হয়েছে ঘটনা? তখন ঘটনা হয়েছে 3:30 বাজে। 3:30 বাজে। আচ্ছা তুই এখানে স্নান করার তখন অন্য সঙ্গে লোক আসেনি? আর সঙ্গে লোক আছে, তার পিছনে ছোটো ছোটো বাচ্চারা আসলো আর কি। তো দরিয়ার নামছে, নামিয়ে তো সাঁতারও জানে না, ডুব মারছে যে আর উঠে আসছে না। আচ্ছা তো রংপুর থেকে কেন আইসে স্নান করতে? মানে আপনার বাসাতে আইসে? আমার বাসাতে আইসলো, আর সানোয়া আইসলো আর কি। সানোয়া তো ও বয়স কত হইব? বয়স 26 বছর। ও কি কাজ করে? পেট্রোল পাম্পও থাকতো, রংপুর 2 নম্বর পেট্রোল পাম্প। 2 নম্বর পেট্রোল পাম্প। ও কয়টার সময় হয়েছে ঘটনাটা? 3:30 সময় 3-4 সময় ঘটনা হয়েছে। মালগ্রাম থানার খবর দেওয়া হয়েছে, মালগ্রাম থানার সব আইছে, তারাও ফোন করিয়া কইছে যে এসডিআরএফ ফোন করা হয়েছে। এসডিএফ অখন পর্যন্ত আইছে না। তারা হয়েছে ঘটনাটা প্রায় 3:30 নাগাদ হয়েছে। এসডিএফে ফোন করা হয়েছে ঠিক 5 মিনিট 10 মিনিট, 5:30 অবধি তারা এখনও আইছে না। ঠিক আছে, এখানে যে মানুষটা যে মারা গেছে এই মানুষটা তো ফাইতো, তো তারা এখনও আইছে না। এখন প্রায় 1.5-2 ঘন্টা হয়ে যার তারা ফোন করা হয়েছে, এখন আইছে না। এখন যদি এখানে যদি একটা মিনিস্টারের যদি মানুষ মারা যেত আর এখানে যদি ডুবতো, যদি এত সময়ে তারা 10-15 মিনিট লাগে তারা ফুর্তি নিয়ে কেন আইতে, এখন অবধি প্রায় 1.5 ঘন্টা এখানে কেন আইছে না তারা। এটা আমরা পাবলিক সবে মিলিয়ে আর কি, এটা আমরা ধর্ম সবে কইমু এই কথাটা, যে এখানে এতখান সময় হয়েছে 1.5 ঘন্টার মধ্যে যে মানুষটা যে মারা গেছে, এখানে ডুবা গেছে, মানুষটা তোলার তো দায়িত্ব তারার না। তারা তো আমরা ফোন করছি, তারা এখন যে নাইছে না এই বিষয়টা আপনারা করবেন। ঠিক আছে, এই এত সময় যে ব্যাপারটা হয়েছে এই ঘটনাটা স্থলে আর কি আমরা সবে পাবলিকে এইটা ধরলাম যে এই খবরটা যাতে ডিসির ইয়েতে যায়, ডিসির খানে যায়, আর এই খবরটা লইয়া আমরা আর কি তুলমু সবাই পাবলিকে আর কি ইয়ে করবো, ডিসির খানে যাম। শিলচর রেড ক্রসে এসে দুর্ব্যবহারের শিকার এক চিকিৎসক। সুবিচারের দাবিতে ধর্নায় বসলেন তিনি।
শিলচর রেডক্রসের চিকিৎসকদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করলেন এক চিকিৎসক। এ নিয়ে সুবিচারের দাবিতে রেডক্রস চত্বরে আন্দোলনে বসলেন ওই চিকিৎসক। শিলচর রেংটিবস্তি এলাকার বাসিন্দা চিকিৎসক দীপঙ্কর কৃষ্ণনারায়ণের অভিযোগ, মঙ্গলবার তিনি কোনো কাজে রেডক্রস হাসপাতালে যান। সেখানে এক চিকিৎসকের ঘনিষ্ঠরা তার সাথে দুর্ব্যবহার করেন। দীপঙ্করের অভিযোগ, রেডক্রস হাসপাতালের আসা জনসাধারণকে এভাবে হেনস্থার শিকার হতে হয়। এ নিয়ে সুবিচারের দাবিতে সন্ধ্যা 5টা থেকে ধর্নায় বসেছেন। অসহায় দুস্থ লোকরা চিকিৎসা করতে আসে, তারার জন্য যদি কিছু বলতে যাওয়া হয় তখন এখানে একজন ডাক্তার আছে যাদের পালিত লোকরা আপনাকে ধমক মারে, গালিগালাজ করবে, থ্রেটেনিং দেবে, তারপরে আপনাকে বোঝানোর চেষ্টা করবে উপর থেকে, উপর মল থেকে, এখানের উপর মল থেকে এসে আপনি কথা শুনুন, মানুন, না হলে আপনার অসুবিধার সৃষ্টি হবে। আপনার ডিগনিটি অনার অনেক আছে, আপনি আমার বললাম যে আমার ডিগনিটি অনারের প্রশ্ন নাই, এখানে গরিব দুস্থ অসহায় মানুষের সম্বল। এটা শাসন শাসন, এই গরিব লোকগুলো যাবে কোথায়? অসহায় লোকগুলো যাবে কোথায়? এরা যদি আমাদের কাছে এসে আশ্রয় না পায় যাবে কোথায়? ফায়ার দে উইল গো ফ্রম হোম দে আর টু সিক ট্রিটমেন্ট। এদের জন্য চিন্তা করো। তারপরে দাওয়া করলাম, এবং ডাক্তাররা বেরিয়ে আসলে বললাম একবার মাছ চেয়ে দাও, ক্ষমা চেয়ে নাও ভুলের জন্য, আমি ছেড়ে এখান থেকে উঠে চলবো। শুনছি কেন গন্ডগোল? আচ্ছা, আজকাল করে হ্যাঁ, তাই না? কেন ডাক্তার নেই? তাই না, তাই তো সেন্ট্রাল গভর্নমেন্টের রিটায়ার্ড ডাক্তার। ও আচ্ছা আচ্ছা। এখন যদি হয় যদি যে আমরা তো অডিট আসলাম, সে যদি বলে যে তাহলে যদি বলে যে তাহলে আমরা একটা কথা কইলে স্যাটিসফাই হইব, লাগে আমরা হসপিটালে কোনো সময় তো চাই না আউকাল বিরাট তো ভয় পাই। আমরা অপারেশন করি, আমরা অপারেশন বাড়িতে গেছি, আমরা চাই না কোনো অপারেশন সামনে হসপিটালে আউকাল উপযোগা বিশৃঙ্খলা করে চাই না। না তাই নাকি দণ্ডাত করছে যে দুর্নীতি আর বলে অ্যালার্ট করছে। আমি জানি না, বা দুর্নীতি আমি নীতিও জানি পালা করে কিচ্ছু জানি না। সংসার 2 দিন লেগে আইছি, নীতি দুর্নীতি ওটাও বুঝেছে যেটা ভালো কাজ করলে ভালো হবে। তার একটা দাবি আছে যে আপনি গেলে তাই দণ্ডটা শুনছি আমি গীতা লাগে আমি জানি না, কারণ আমি জানি না, কিন্তু আমি গেছি যদি কোনো জায়গায় এটা আমার উপস্থিতিতে কোনো ঝামেলা মিটে যায় যে কোনো জায়গায় আমি খুশি। ডক্টর তো আজকে খবর পেয়ে যখন আমি রেডক্রসে আসলাম, আমার আগে বড়বাবু এখানে এসছেন এবং আমাদের এই কার্যনির্বাহী কমিটির আরেকজন সদস্য নিলয় পাল উনি এসছেন। আমরা হঠাৎ করে খবর পাই, কিন্তু এসে যা বুঝতে পারলাম যে ওটা ওনার কথা থেকে কোনো কিছু আমরা সঠিক কোনো পাইনি, জবাব পাইনি, কিসের জন্য উনি বসলেন। আমার মনে হচ্ছে এটা একটা মানে কোনো পুরনো জিদ বা কোনো একটা মানে মস্তিষ্ক বিকৃতি হয়ে যে ব্যাপারটা হয়। যাই হোক, উনি একবার অখিল পালকে দোষারোপ করছেন। অখিল পাল ওটিতে ছিলেন, উনি ওটির থেকে ওনাকে আমরা নিয়ে এসেছিলাম। অখিল পাল এসে উনি যখন সামনাসামনি ওনার সঙ্গে একটা কথা বললেন, উনি চুপচাপ এখান থেকে ধর্না থেকে উঠে গেছেন। তো ধর্নার কী ব্যাপার, কী রহস্য আমরা এখনও বুঝতে পারিনি, এবং তিনিও আমাদেরকে কোনো সঠিক কী ব্যাপার হয়েছে সেটাও তিনি বলতে পারেননি। তো সে ব্যাপারে আমরা কালকে উপযুক্ত ব্যবস্থা নেব এবং সেটা তদন্ত করব, কারণ এই হসপিটালে অনেক সিরিয়াস পেশেন্ট আছে, ওটিও চলছে। এইভাবে একটা ইনসিডেন্ট এটা আমরা কোনো মতেই মেনে নেওয়া যায় না। ম্যানেজিং কমিটি সেই ব্যাপারে আগামীকালকে ইয়ে করবে। রংপুর দ্বিতীয় খণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই রাবারের গোডাউন সহ একটি গাড়ি। সন্ধ্যা রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো একটি রাবারের গোডাউন সহ একটি গাড়ি। মঙ্গলবার সন্ধ্যার পর রংপুর দ্বিতীয় খণ্ডে আগুন লাগে কাজল হোসেন বড়ভূঁইয়ার রাবারের গোডাউনে। তার স্ত্রী আগুন দেখে চিৎকার করলে স্থানীয় মানুষরা ছুটে আসেন এবং আগুন নেভানোর প্রয়াস চালান। এদিকে খবর পেয়ে রংপুর আউটপোস্টের পুলিশ ছুটে আসে। কিছুক্ষণ পর দমকলের 3টি ইঞ্জিন ছুটে এসে আগুন আয়ত্তে আনে। তবে তার আগেই একটি গোডাউন পুড়ে ছাই হয়ে যায়। তবে পাশের আরেকটি গোডাউন আগুনের হাত থেকে রক্ষা পায়। এদিকে অগ্নিকাণ্ডে একটি সেন্ট্রো গাড়ি সম্পূর্ণ পুড়ে যায়, অন্য আরেকটি গাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়। শর্ট সার্কিট নাকি অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত তা স্পষ্ট হয়নি। অগ্নিকাণ্ডে কোনো হতাহত নেই। আর যে মালিকের বাড়িতে আগুন লাগছে কাজল হোসেন বড়ভূঁইয়া, তার রবারের গোডাউন আছে, তার ফ্যাক্টরি আছে জিরিবাম।
এখানে স্টক রাখলো কী ধরনের শর্ট সার্কিট হইয়া আগুন দেখা গেছে, তার মিসেসে দেখছে, এরপরে হাল্লা চিৎকার করার বাদে আমরা চতুর্দিকে সব মানুষ দৌড়িয়ে আইছি, আবার বাদে দেখা গেছে এখানে বহুত বড়োভাবে আগুনটা ইয়ে হয়েছে। একেবারে সব থেকে প্রিয় আমার সামনের যে পুলিশ স্টেশন রংপুর থানার আউটপোস্ট, তারা সহযোগিতায় যতটুকু দ্রুত ইমিডিয়েট পারসেন তারা ফায়ার ব্রিগেডে পৌঁছাইছে না নিয়ে। আর এর ভিতরে আমার গ্রামের ভাই বন্ধু যত আসেন তারা আপ্রাণ চেষ্টা করছেন আগুনটারে কন্ট্রোল দিচ্ছেন। যদি তারা আগুনটারে কন্ট্রোল না করতে তাহলে আমার মানে প্রচুর তা বড় ধরনের অশেষ লস হইল। বদরপুরের বছলা গ্রামে বিদ্যুতের ভুতুড়ে বিল, স্থায়ী সমাধান চেয়ে এসডিওকে স্মারকপত্র দিলেন ক্ষুব্ধ গ্রাহকরা। বদরপুর বিধানসভা সমষ্টির বছলা গ্রামে বিদ্যুতের অতিরিক্ত বিল আসায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন গ্রাহকরা। কয়েক মাস ধরে স্বাভাবিকের চেয়ে ৩-৪ গুণ অতিরিক্ত বিল দিতে হচ্ছে তাদের। এ নিয়ে মঙ্গলবার সকালে বেশ কয়েকজন গ্রাহক বদরপুর বিদ্যুৎ কার্যালয়ে এসে এসডিওর সাথে আলোচনা করেন এবং এর স্থায়ী সমাধান চেয়ে একটি স্মারকলিপি তুলে দেন। পরে সংবাদ মাধ্যমকে ভুক্তভোগী গ্রাহকরা অভিযোগ করেন, বিল রিডাররা যথাযথভাবে মিটার না দেখে বিল করছেন। মিটার রিডারদের গাফিলতির কারণে তাদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এসব গ্রাহক আরও অভিযোগ করেন, বিদ্যুৎ বিভাগের লোকজন মনগড়া বিল তৈরি করেন। তাদের কাছে গিয়ে এসব অভিযোগ করলে বিদ্যুৎ বিল যা এসেছে তাই দিতে হবে বলে জানান। এ নিয়ে বিহিত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ক্ষুব্ধ গ্রাহকরা। আর আমরা লোকাল থেকে যদি ওটা রিপিট মনে করা হয় তাহলে বেশু বেলা আর এই লোকালের মানুষের সব চিন্তাই তো তারও মানুষ হলে পরিচিত থাকলো বা হেও মানুষের বুঝাইতে পারলো। আমার কোনো গেছে গতদিন আমার বিল মারছে, বিল মারার পরে আমার 1 টাকায় এখনো বিল পেন্ডিং নেই, আমার সব বিল আমার মোবাইল দিয়ে আমি তার সামনে দিয়ে দিচ্ছি, আমার 1 টাকা বিল পেন্ডিংও নাই। তো এ আমার বলছি মিটারটা ফার্স্ট উঠে রাখার লাগে, আমি লোকের লোক আমার মিটারটা নিচেটা পাইছি বুঝুনি। তো তারা যায় গিয়া মানুষের কিছু হয় না, যেগুলো মিটার দেখা গেল না এগুলা মিটার তারা উঠে দিয়ে মারিয়া আইলো, এবারে বিল মারিয়া ও ধান বিলাইছে তখন 28 দিনে বিলাইছে 12,000 টাকা ধান। আমার ঘরেও ধানের মানুষ তখন লগালগ কমে গেছে, টাকা কমে গেছে, 16,400 টাকা না কত হয়েছে? 12,428 টাকা। এটা জেনুইন বিল না এটা ফেক বিল? আমায় আপনি স্পষ্ট করুন। এমনি বিলটা জেনুইন তাই 12,428 টাকা তাই দিতা নেই এমনি দিতে লাগবে। যদি 1 মাসে যদি এই ধরনের রিডিং আছে রিডিং দেখানোর জন্য আমি স্যার এখনো ক্লিয়ার হয়েছে না। এই যে 28 দিনের বিল আছে 12,428 টাকা কনজিউমারের, এই 12,428 টাকা কি কনজিউমারে দিতে লাগবে? এটা এখন আমি এটা কম করে দিব। আপনি কম করতেন কেন? এটা আপনি কম করতেন কেন? এই তো আমরা প্রশ্নটা হইলো কেন হইছে বেটা, যদি অনলাইনে যদি বিলটা দিলেই তো কত টাকা ভরিয়ে দেওয়া লাগলো। এটা নেগলিজেন্সি খায় আপনার ডিপার্টমেন্টের নেগলিজেন্সি, আপনি স্বীকার করতে লাগবে ডিপার্টমেন্টের নেগলিজেন্সি। 5,000 কত টাকা তারা মাইনাস করে নিয়েছে ইতিমধ্যে। গতিকে আমরা দাবি হইলে যে এইরকম যদি বিল তারা যদি বানিয়ে দেয় আমরা গরিব দুঃখী মানুষ যারা বহু কষ্ট অতিবাহিত জীবনযাপন করে, কিন্তু আমরা পশলাতে গিয়ে এখন মানুষ এখানে আইতে হইলে 1 টাকা ভাড়া লাগে। ক্যামেরাটা তারপরে আমরা তো কোনো রেসপন্স দিন না যারা খাওয়া লাগে এনে লাগবো কিনা বন্ধ এনে লাগবো আমরা গত শনিবার আইছিলাম, আবার যে আমরা সার দিয়ে আমরা বারবার অসাদ আমরা চেষ্টা কলমে লাগাইছি, সাইডবার যখন আমরা সারটা করছি তাদের কোনো রেসপন্স না দেওয়া হবে। তারপরে আমরা সারটা স্যার আমি জনতা পার্টি কার্যকর্তা আপনার কথা হয়, আমার পুরো গ্রাম ইয়ে করছি কেন আপনার একটু রেসপন্সটা দেন কথা। স্যারের কোনো রেসপন্স আমরা দিতে পাইতো না, তাই নি কেন আমরা লোক রেসপন্স দিতে কোথাও করি না তো কেন। যে কোনো মানুষ আবার পরে আপনার সকাল থেকে এখানে সহস্র মানুষ আসিল, স্যারের কাছে স্যারের কোনো রেসপন্স নাই, স্যারের কাছে কোনো রেসপন্স পাই না আমরা। ঘন ঘন ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটছে কাটিগড়া সমষ্টিতে, হুমকির মুখে সমষ্টির নিরাপত্তা ব্যবস্থা। একের পর এক সড়ক দুর্ঘটনা, রাত দুপুরে সশস্ত্র ডাকাত দলের তাণ্ডব, সন্ধ্যারাতে অপহরণ, এ যেন এক আতঙ্ক নগরী হয়ে উঠেছে কাটিগড়া। রবিবার একটি অটো ছিনতাইয়ের ঘটনা ঘটে সন্ধ্যা 7টা নাগাদ। চৌরঙ্গি বাজার এলাকায় অটো স্ট্যান্ডে অটো নিয়ে যাত্রীর অপেক্ষায় জনা কয়েক অটো চালক। এমন সময় AS 11CC 6694 নম্বরের অটো চালক লিটু দাসকে বদরপুর যেতে গাড়ি ভাড়া করে এক যাত্রী। প্রথমে ওই যাত্রী তাকে নিয়ে বদরপুর ও পরে
উমরপুর হাসপাতালে যায়। সেখানে চালক লিটুকে চানা সিদ্ধ খেতে দেয়। এই চানা খেয়ে সে অজ্ঞান হয়ে পড়লে সেই সুযোগে ওই যাত্রীরূপী ছিনতাইকারী তার অটোসহ মোবাইল, নগদ অর্থ হাতিয়ে নেয়। পরদিন সকালে জ্ঞান ফিরলে লিটু নিজেকে নিলামবাজার রেল স্টেশনে রেল লাইনের পাশে নিজেকে পায়। পরে কাটিগড়া পৌঁছে এক মামলা দায়ের করে। এদিকে কাটিগড়ায় কোনো এক বাড়িতে ডাকাত দল হানা দেওয়ার উড়া খবরে তোলপাড় হয় কাটিগড়া। রাতভর গ্রামে গঞ্জে চলে পুলিশি টহল। শত শত আতঙ্কিত মানুষ রাজপথে বেরিয়ে আসেন। কাক ভরে জবনিকা পড়ে আতঙ্কের। যোধপুর যাওয়ার বাদে বাস স্ট্যান্ডে ওইখানে যাওয়ার বাদে আমার বললো পান খাইতে আইনি। আমি বললাম না আমি পান খাই না। কে তো কইলো গুটকা খাইবে আইনি। আমি বললাম না আমি গুটকা তো খাই নাই। তো ও ভাই কইলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো বন্ধু একটু 10 মিনিট অপেক্ষা করতে লাগবো আর আমার তোরা মালুয়া নিয়ে দিবা। আমার বউ অসুস্থ, ডেলিভারি পেশেন্ট। তো আমার মালুয়ারটা কিয়া ওই কারণ জায়গা মধুয়া করতে পারে নিয়ে দিয়ে আইবে। আমি বললাম দাদা আপনি 400 টাকা দিবা। কয় না আমি 300 টাকা দিমু নিয়ে দিয়ে আইবে ভাই। এই কারণে আমি গাড়ি সাইড করে থইছি। আমারে তার জল আর আমার চানাচুর খাও। ওই চানাচুর খাইছি আর পরে আর আমি কিছুই কইতাম পারি না। আমি শুধু অজ্ঞান হয়ে গেছি। এরপরে সমস্ত রাত্রে কীরকম গেছে যে আমি কইতাম পারি না। রাত্রে যখন পুয়ায় তখন আমি দেখি নিলামবাজার ছাড়িয়া ওই সুপ্রাকান্দির কিনারো ওইখানে রেল লাইনের কিনারো আমি ফালাই। তখন তো আমি মাথা কাড়া করতাম পারি না। তোরা থানাতে স্যারকে বললাম স্যার ওই রকম অসুবিধা। স্যারে কইলাতে ঠিক আছে তুমি একটা এজার তো লেখাইতে লাগবো। সিসি 6694 ত্রিপুরার পৌর নির্বাচনকে ঘিরে রাজনৈতিক সন্ত্রাস। রাতের অন্ধকারে বিরোধী দলের পতাকা পুড়িয়ে ফেলার অভিযোগে এজাহার। এইটা যাতে নষ্ট হয়, এখানে পিসফুল অবস্থাটা যাতে বিঘ্নিত হয়, ঠিক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এখানে এই কাজটা হয়েছে। ত্রিপুরায় পুর নির্বাচনকে ঘিরে চলছে ধুন্ধুমার কাণ্ড। 4টি রাজনৈতিক দলের পতাকা রাতের অন্ধকারে পুড়ে ছাই করে দেওয়ার অভিযোগ দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানাধীন জয়নগর এলাকায়। ঘটনার খবর পাওয়া মাত্র 4 দলের মনোনীত প্রার্থীরা ছুটে যান ঘটনাস্থলে। 15 নম্বর 11 নম্বর ওয়ার্ডের বিজেপি, তৃণমূল কংগ্রেস এবং আমরা বাঙালিরা যে প্রচার করেছিলেন সেই পতাকাগুলো তুলে নিয়ে একটি স্থানে পুড়ে ফেলে দুষ্কৃতীরা। তৃণমূলের প্রার্থী অশোক দাশগুপ্ত, সিপিএমের প্রার্থী সুবীর দেব ঘটনার তদন্ত চেয়ে তেলিয়ামুড়া থানায় এজাহার দায়ের করেন। বিজেপি প্রার্থী নিতিন কুমার সাহা বলেন, দলকে কালিমালিপ্ত করার উদ্দেশ্য নিয়ে এই ঘটনা ঘটেছে। প্রত্যেক দলের প্রার্থীরা এই ঘটনার নিন্দা জানান। এইটা আমরা মনে করি যে এই এলাকায় দীর্ঘদিন ধরে একটা পিসফুল আছে, শান্তির পরিবেশ আছে, সব দল তার ওয়ার্ক করছে এবং নির্বাচনী কাজে মোটামুটি প্রচার সহ্যও ভালো। এইটা যাতে নষ্ট হয়, এখানে পিসফুল অবস্থাটা যাতে বিঘ্নিত হয়, ঠিক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এখানে এই কাজটা হয়েছে। যারা করছেন নিশ্চয়ই আমরা মনে করি তারা ভালো মানুষ না। কাজটা তো সমাজদ্রোহী কাজ, কাজটা সমাজদ্রোহী কাজ। এর পেছনে হয়তো মদত থাকতে পারে যে পিসফুল অবস্থাটা বিঘ্নিত করো যে কোনোভাবেই। এখানে তো প্রকাশ্যে দেখা যায় তো 2টা রাজনৈতিক দল, যদিও এখানে বলা হইতেছে বিজেপিরও আছে, আমরা বাঙালি থাকতেই পারে, কারণ পুইরা গেছে এটা তো আর কওয়া যেত না। তাদের ফ্ল্যাগ এখান থেকে নাই, সরানো হইতে পারে, কিন্তু প্রকাশ্যে দেখা যায় 2টা দলের, তৃণমূল কংগ্রেস এবং সিপিএম। পয়লাপুল নেহেরু কলেজের নবাগত ছাত্রছাত্রীদের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পয়লাপুর শাখার কর্মকর্তারা।
মঙ্গলবার পয়লাপুল নেহেরু কলেজের নবাগত ছাত্রছাত্রীদের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ পয়লাপুল শাখার কর্মকর্তারা। এদিন ছাত্রছাত্রীদের তিলক পরিয়ে তাদের হাতে একটি করে কলম তুলে দেন কর্মকর্তারা। পাশাপাশি নবাগত ছাত্রছাত্রীদের আশ্বাস দেন যে সকল প্রকার সুবিধা ও সুবিধায় পড়ুয়াদের পাশে থাকবেন। এদিনের এই কার্যক্রমের মাধ্যমে মোট 1500টি কলম বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন পরিষদের পয়লাপুল শাখার সম্পাদক যুবরাজকর্মী, জয়পুর শাখার সম্পাদক অনির্বাণ দাস, দেবরাজ পাল প্রমুখ। आज हम अखिल भारतीय विद्यार्थी परिषद की तरफ से जो हमारे नेहरू कॉलेज में जितने भी नए सदस्य हैं जिन्होंने नया एडमिशन लिया है उनको हम आज आमंत्रित कर रहे हैं कॉलेज पे। और सब आज हमने 1500 पेन डिस्ट्रीब्यूट किया है जो नए नए स्टूडेंट हैं, फ्रेशर्स, उनके लिए। और हमको करके अच्छा लगा क्योंकि अखिल भारतीय विद्यार्थी परिषद की तरफ से हम नए नए स्टूडेंट के साथ जुड़े और उनके साथ एक संबंध बनाए। और उसके बाद हम आशा करते हैं कि उनका जो आने वाला कल है वो मंगलमय हो और उनका जो वो हासिल करना चाहते हैं उसमें वो विजय हो। হাইলাকান্দি পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে শিশু দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজিত। শিশু দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করল হাইলাকান্দি পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী সহ ছাত্রছাত্রীদের উপস্থিতিতে পণ্ডিত জওহরলাল নেহেরুর প্রতিকৃতিতে মাল্যদান সহ পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিদ্যালয়ের অধ্যক্ষ সিরাজুল ইসলাম মাঝার ভূঁইয়া। পরে পণ্ডিত জওহরলাল নেহেরুর জীবনাদর্শ নিয়ে বিশদ বক্তব্য রাখেন অধ্যক্ষ। তিনি ছাত্রছাত্রীদের পণ্ডিত জওহরলাল নেহেরুর জীবনাদর্শে অনুপ্রাণিত হয়ে জীবন অতিবাহিত করার আহ্বান জানান। আজকে যে স্বাধীন ভারতবর্ষে আমরা আছি, এই দেশের স্বাধীনতার জন্য যারা দিগকে আমরা স্মরণ করি, শ্রদ্ধার সহিত স্মরণ করি, তাদের মধ্যে অন্যতম হলেন আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত নেহেরু। প্রধানমন্ত্রী ছোট ছোট শিশুরারে, ছোট ছোট বাচ্চারারে তিনি অত্যন্ত স্নেহ করতেন। এমনভাবে স্নেহ করতেন যে অনেক সময় কাজের ব্যস্ততার মধ্যেও যদি কোনো বাচ্চাকে দেখে তিনি সেই বাচ্চারে আদর গোলাপ, একটা গোলাপ দিয়ে সম্বোধন করতেন সেই বাচ্চারে। কর্তব্য এই সমস্ত জিনিসকে মনে রেখে আমাদের পালন করা হয় কি আমাদের শিশু দিবস। শুধু যে শিশুদের প্রতি ভালোবাসার জন্য শিশু দিবস পালন করা হয় সেটা না, আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মদিনকে কেন্দ্র করেও পালন করা হয় আজকের আমাদের এই শিশু দিবস। ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খোঁজের পূর্ণাঙ্গ কমিটি গঠিত। শিলচর ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খোঁজের তরফে এক সভা আয়োজিত হয়। শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার মাসুমের পৌরোহিত্যে গোপালগঞ্জ মুন্সি কমপ্লেক্সে এক সভা আয়োজিত হয়। সাধারণ সম্পাদক সজল লস্কর বিগত দিনের কাজকর্ম সবার কাছে তুলে ধরেন। হজের তরফে ঈদ, দুর্গাপুজো, কালী পুজো সময় বিভিন্ন সংবর্ধনা দেওয়া হয় বিশিষ্ট ব্যক্তিবর্গদের। আগামীতে হজের তরফে গ্রামাঞ্চলে ডিএসের সহযোগিতায় খেলাধুলার বিকাশের কাজ করবে খোঁজ। এদিন নতুন করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। ডাক্তার মাসুমকে সভাপতি এবং সম্পাদক মনোনীত করে নতুন কমিটির প্রস্তাব দেন রেওয়াজ খান সহ অন্যান্যরা। আগামীতে খোঁজের বিভিন্ন পরিকল্পনা রয়েছে। এদিন উপস্থিত ছিলেন রেওয়াজ খান, তাহিরা লস্কর, মিন্টু দজ, ভিকিনাথ, চিন্ময় চক্রবর্তী সহ অন্যান্যরা। আমি সবাই সদস্যবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে পুনরায় সভাপতি নির্বাচিত করার জন্য। আর পুরানো কমিটি আমরা মোটামুটিভাবে বহালে রেখেছি এবং নতুন সদস্যভুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং অনেক আবেদনকারী আছেন, আমরা সেটা বিবেচনা করে দেখব এবং সময় মতো আমরা তাদেরকেও জানাবো। আজ আমাদের খুঁজের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় আমাদের কমিটির সিদ্ধান্ত হয় যে আমাদের পুনরায় আমাদের ডক্টর এম মাসুম স্যারকে সভাপতি, ভাইস প্রেসিডেন্ট হিসাবে আলিয়া বেগম লস্করকে, আলিয়া ইসলাম লস্করকে রাখা হয়। সাধারণ সম্পাদক আমি নিজে সজল লস্কর, কুষাধ্যক্ষ কামাল লস্কর, এজিএস নীলাঞ্জন ভূমিক। আমাদের আগের কমিটির মধ্যে আরও 5 জন অ্যাডভাইজার নিয়েছি।
বিশ্ব হিন্দু পরিষদ ও হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে জাপানি এনকেফেলাইটিস ভ্যাকসিন শিবির লামডিংয়ে। বিশ্ব হিন্দু জাগরণ মঞ্চ লামডিং শাখার উদ্যোগে জাপানি এনকেফেলাইটিস প্রতিরোধক ভ্যাকসিন প্রদান করার জন্য এক শিবির আয়োজিত হয়। বিগত কিছুদিন পূর্বে মণিপুরে সন্ত্রাসবাদীদের আক্রমণে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন বিশ্ব হিন্দু জাগরণ মঞ্চের লামডিংয়ের সদস্যরা। এ নিয়ে বিস্তারিত জানান হিন্দু জাগরণ মঞ্চের লামডিং শাখার সদস্য। আজি আমি হিন্দু জাগৰণ মঞ্চ লামডিং প্ৰখণ্ডৰ উদ্যোগত আৰু স্বাস্থ্য কেন্দ্ৰ লামডিঙৰ সহযোগত আজি আমি জাপানী এনকেফেলাইটিছ ভেকচিনৰ আৰম্ভণি কৰিছোঁ। আগন্তুক দিনতো আমি এই কাৰ্যসূচী চলাই থাকিম আৰু লগতে আমাৰ যোৱা কেইদিনমান আগত যি মণিপুৰত এক সন্ত্ৰাসবাদীৰ আক্ৰমণত আমাৰ বীৰ শ্বহীদ হৈছিলে সৈনিকক আমি আজিৰ এই অনুষ্ঠানত আমি শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন কৰিছোঁ। আৰু কোভিড ভেকচিন যেনেকৈ দৰকাৰ ঠিক তেনেদৰে আমাৰ জাপানী এনকেফেলাইটিছ মানুহৰ বাবে খুব গুৰুত্বপূৰ্ণ এক ভেকচিন। আহক আমি সকলোৱে মিলি এই ভেকচিনৰ এক জন আন্দোলন কাৰ্যসূচী হাত লওঁ। রয়্যাল টাইগার ক্লাবের ব্যবস্থাপনায় হাইলাকান্দি জেলায় দক্ষিণ কালীনগরে চক্ষু পরীক্ষা শিবির। মঙ্গলবার রয়্যাল টাইগার ক্লাবের ব্যবস্থাপনায় হাইলাকান্দি দক্ষিণ কালীনগর এলপি স্কুলে শিলচর ইআরসির পক্ষ থেকে এক চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এদিনের শিবিরে বিশিষ্ট ব্যক্তি সহ ক্লাবের সদস্যদের উপস্থিতিতে দিনব্যাপী শিবির আয়োজিত হয়। এলাকার অনেকেই তাদের চক্ষু পরীক্ষা করাতে শিবিরে উপস্থিত হন। ভারতীয় কল্যাণ মঞ্চের পক্ষ থেকে উদীচী অনাথ আশ্রমে শিশু দিবস উদযাপন। 14 নভেম্বর শিশু দিবস উপলক্ষে ভারতীয় কল্যাণ মঞ্চ কেন্দ্রীয় কমিটির তরফে সোনাই রোডের উদীচী অনাথাশ্রমের শিশুদের নিয়ে দিনটি উদযাপন করা হয় এবং আশ্রমের শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এদিনের কার্যক্রমে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অভিজিৎ পাল, সহ সাধারণ সম্পাদক তানিমা দাস, সহ সম্পাদক বিশাল চক্রবর্তী, পরমা রায়, সুস্মিতা চক্রবর্তী, জয়দীপ পাল, অনুপম দেব, সৌমিক পাল প্রমুখ। সহ সম্পাদক বিশাল চক্রবর্তী জানান, কল্যাণ মঞ্চ আগামীতে সবার সহযোগিতা থাকলে আরও ভালো কাজ করার আশা ব্যক্ত করেন। আজ 14 নভেম্বর পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে আমরা এই দিনটিকে আমরা শিশু দিবস হিসাবে আমরা পালন করি, সবাই আমরা জানি। তার জন্য আমরা আজকে ভারতীয় কল্যাণ মঞ্চের পক্ষ থেকে সোনাই রোড অবস্থিত উদীচী অনাথ আশ্রমে আমরা এসে আমরা বাচ্চাদেরকে নিয়ে একটু আনন্দ করি। আর আগামীতে যেন আমরা আমাদের ভারতীয় কল্যাণ মঞ্চের পক্ষ থেকে এরকম আরও অনুষ্ঠান করতে পারি। শিলচর ডিএসের 2 দিনব্যাপী অ্যাথলেটিক মিট শেষ হলো বুধবার। বিভিন্ন বিভাগে প্রায় 250 জন প্রতিযোগী অংশ নেয় আসরে। করোনাকাল কাটিয়ে প্রথমবারের মতো ডিএসের অ্যাথলেটিক মিটে খেলোয়াড়দের উপস্থিতির সংখ্যা যেটুকু আশা করা গেছিল এর থেকে অনেক গুণ বেশি সংখ্যায় খেলোয়াড়রা অংশগ্রহণ করেছে। 2 দিনব্যাপী শিলচর ডিএসের অ্যাথলেটিক মিটের শেষ দিনে বিটিএন নিউজের সঙ্গে কথা বলতে গিয়ে এই মন্তব্য করলেন আয়োজক ডিএসের মাইনর বিভাগের সচিব উত্তম চৌধুরী। তিনি বলেন, বিভিন্ন ইভেন্ট মিলে প্রায় 250-রও বেশি প্রতিযোগী এতে অংশগ্রহণ করেন। এতে সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সহসভাপতি আশুতোষ রায় জানান, বিভিন্ন বিভাগে বিজয়ীদের নিয়ে আগামীতে একটি প্রশিক্ষণ শিবির করতে পারলে এর থেকে ভালো প্রতিভা বেরিয়ে আসবে, যারা জেলা দলকে প্রতিনিধিত্ব করতে পারবে। ফুটবল সচিব বিকাশ দাস বলেন, স্পোর্টিংয়ের মাঠে এতদিন পরে ছেলেমেয়েরা খেলতে পেরে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে খেলোয়াড়দের মধ্যে। এভাবে যে সাড়া পাওয়া যাবে সেটা তারা অনুষ্ঠান করতে পারেনি বলেও বিকাশ দেব বলেন। বিভিন্ন বিভাগের বিজয়ীদের মধ্যে এদিন পুরস্কার তুলে দেন সন্তোষ ট্রফির আসাম দলের প্রাক্তন অধিনায়ক বাহারুল ইসলাম বরভুইয়া, সোনাইয়ের বিশিষ্ট ক্রীড়া সংগঠক বদরুদ্দিন মজুমদার, ডিএসের ভিপি আশুতোষ রায়, স্টেডিয়াম সচিব দেবাশিস সোম, হীরা দাস, স্পোর্টিংয়ের সেক্রেটারি শ্যামল দাস প্রমুখ। মিটার হাই জাম্প, ট্রিপল জাম্প, লং জাম্প, ডিসকাস, শর্টপুট ও জেভলিন থ্রো এবং বিভিন্ন এজ গ্রুপের মধ্যে আমরা খেলাগুলি করেছি। আন্ডার 14, 16, 18, 20 এবং 20 থেকে 35 ইয়ার্সের ছেলে এবং মেয়েদের গ্রুপের খেলা হয়েছে। 2 দিন ব্যাপী আমরা করোনার পরে
করোনাকাল কাটিয়ে আমরা ভেবেছিলাম যে হয়তো খেলোয়াড়দের সংখ্যা কম হতে পারে, কিন্তু আমরা দেখেছি গ্রাম এবং শহরের অনেক পার্টিসিপেন্ট, স্কুল কলেজের এবং আমাদের এই ক্লাবের অনেক ছেলেরা মেয়েরা এসে জয়েন করেছে এতে, এবং প্রায় 250-র মতো ছেলেমেয়েরা এতে পার্টিসিপেট করেছে। আমরা বলতে হবে যে এই সময়ে আমরা যে টুর্নামেন্টটা করতে পেরেছি এই জন্য সকলের সহযোগিতা ছিল। টুর্নামেন্টটা হঠাৎ করে এভাবে আসাম অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনে এই প্রোগ্রামটা হঠাৎ করে আমাদের জানায়, আমাদের বেশি দিন সময় পাইনি, তবে এর মধ্যে এত পার্টিসিপেন্ট এসেছে এই জন্য আমরা খুবই খুশি। এবং ব্যক্তিগতভাবে অ্যাথলেটিক্সে আমরা একদিন ধরে আছি, দেখছি এত প্রতিভাবান খেলোয়াড় আমাদের এই মিটে এসছে, সত্যি এটা একটা সুখবর আমাদের এত মাদ্রাস স্পোর্টসের জন্য। এবং আগামীতে যদি আমরা অ্যাথলেটিক্সে এই প্লেয়ারগুলিকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে নিয়ে যদি আমরা একটা কোচিং ক্যাম্প করি, তাতে আমাদের অনেক সুফল পাওয়া যাবে এবং এখান থেকে হয়তো আগামীতে আমাদের আসাম স্টেট প্লেয়ার পাওয়া যাবে। এই আমি যে আমাদের আন্ডার 17 বয়েজ অ্যান্ড গার্লস, আন্ডার 16, আন্ডার 18 ইয়ার্স এবং আন্ডার 20 ইয়ার্স বয়েজ এবং 20 to 35 ইয়ার্স বয়েজ অ্যান্ড গার্লস, আমরা এগুলো দেখে একটা জিনিস চিন্তা করলাম যে এইছি আমরা এই করোনা কাল যাওয়ার পরে যে এরকমভাবে যে ইভেন্ট হবে কিংবা এই ইভেন্টগুলিতে ওরা যোগদান করবে আমরা কল্পনা করতে পারিনি, কারণ আমরা খুব শর্ট টাইমে খেলাটা আরম্ভ করেছি। তথাপিও এই যে এত দূর দূরান্ত অঞ্চল থেকে এসে ক্লাবগুলোতে এসে যোগদান করলো, খেলাধুলা করলো এবং টাউন ক্লাব গ্রাউন্ড আর শিলচর স্পোর্টিং গ্রাউন্ডে যে খেলাটা আমরা পরিচালনা করেছি পেয়েছি, আমরা খেলাটা চালিয়ে উৎসাহ পেয়েছি এবং ছেলেমেয়েরাও খুব উৎসাহ হয়েছে। গৌরীশঙ্কর রায় স্মৃতি ক্রিকেটে মঙ্গলবার জয়লাভ করল কৃষ্টি বিবেক ক্লাব ও নেতাজি সংঘ। শিলচর ডিএসএ পরিচালিত গৌরীশঙ্কর রায় স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট মঙ্গলবার 2টি ম্যাচ অনুষ্ঠিত হয়। সত্যেন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামের মাঠে এদিন ম্যাচটিতে কৃষ্টি বিবেক 6 উইকেট হারায় চ্যাংকুরি প্রগতি সংঘকে। দিনের দ্বিতীয় ম্যাচটিতে নেতাজি সংঘ 3 রানে হারায় নবারুণ সংঘকে। প্রসঙ্গত এই টুর্নামেন্টের মধ্যে এবার শিলচরে ক্রিকেট মরশুম শুরু হলো সোমবার থেকে। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। 3 দিনব্যাপী ষষ্ঠ নর্থ ইস্ট গ্রিন সামিটের সূচনা, অংশ নিলেন দেশ বিদেশের পরিবেশবিদরা। আসাম মেঘালয় সীমান্তে লাম্পিতে উভয় রাজ্যের মুখ্যমন্ত্রী, আসাম কখনোই দ্বন্দ্ব চায় না বললেন হিমন্ত বিশ্ব শর্মা। জাতীয় প্রেস ডে উপলক্ষে প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা। নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদী কার্যসূচি সিপিআইএমের। হাতিখিরায় রাজকুমার গোয়ালা হত্যাকাণ্ড, করিমগঞ্জে বজরং দলের সড়ক অবরোধ। মালুগ্রামে বরাক নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক যুবক। বিটিএন নিউজ এখন এ পর্যন্তই, ধন্যবাদ।